নমস্কার, স্বাগত জানাই ডক্টর অনলাইনে। এখনকার অনুষ্ঠান অবশ্যই আমরা এই কোভিড-19 নিয়ে যে সমস্ত আলোচনায় দীর্ঘদিন ধরে করছি, অনেকেই উপকৃত হচ্ছেন। তার ফল আমরা বুঝতে পারছি যে আপনারা কতটা উপকৃত হচ্ছেন, কারণ চিকিৎসকরা এসে আপনাদের সাথে কথা বলছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আপনারা সেখানে নিশ্চিত হচ্ছেন যে এইভাবে সমস্যায় পড়লে আমরা এই রোগের হাত থেকে বেরোতে পারবো। আজকে আমাদের সাথে একজন রয়েছে, শহরের বিশিষ্ট চিকিৎসক রয়েছেন ডক্টর উত্তম মজুমদার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। আলোচনা করব বিশেষ করে এই জন্যই ওনাকে আজকে আমাদের আমন্ত্রণ জানানো। এই সময় না মানুষের একটু ডিপ্রেশন হচ্ছে বলতে গেলে ঘরে বসে থাকা হচ্ছে বেশি। এই সমস্ত বিষয়ে আলোচনা করব। আপনারা ফোন করবেন 0353246194 এই নাম্বারে। আপনাকে স্বাগত জানাই স্যার। ঘরে বসে থাকছে, এই যে একটা লকডাউন, এই লকডাউনটা তো জোর করে চাপিয়ে দেওয়া না, এটা আমাদের নিজেদের স্বার্থেই কিন্তু এটা মানতে হবে, না হলে আমরা অনেক রকম সমস্যায় পড়ব। তো সেই ক্ষেত্রে এই লকডাউনের জন্য হচ্ছে কি, বাড়িতে থেকে থেকে একঘেয়ে লেগে যাচ্ছে, বুঝতে পারছেন না বাড়িতে থেকে কিভাবে টাইমটা স্পেন্ড করা যাবে। আপনি কি বলেন এই মুহূর্তটা নিজেদেরকে ঠিক করে রাখতে হবে? এটা সবচেয়ে বড় কথা, যে জায়গাগুলো আমরা প্রস্তুত থাকি না সেগুলো যদি হঠাৎ করে তৈরি হয়, আমরা সেটাকে আমাদের আসলে নিজেদের ইচ্ছার বিরুদ্ধে একটা প্রবণতা তৈরি করা হয়, ভেবে নিই যে আমি তো এটা চাইনি, কেন করা হচ্ছে। প্লাস গভর্নমেন্ট যখন একটা আইন বা একটা রুলস সবাইকে মানতে অনুরোধ করলো, তখনও আমাদের মধ্যে একটা স্পৃহা থাকে যে আমরা নিজের মতো করে চলবো। এটা একটা হিউম্যান বিইংয়ের এটা একটা অদ্ভুত একটা প্রবণতা যে আমরা নিজের ইচ্ছায় চলবো। সেই জায়গাটা সারা পৃথিবীতে খুব মান্যতা দেওয়া হয়, যেমন পাশ্চাত্যের দেশে আগে থেকেই দেওয়া হয়েছে, এখন আমাদের মধ্যেও তৈরি হয়েছে আমরা আমার জীবনটা আমার মতো করেই চলবো। কিন্তু কখনো কখনো ক্ষেত্রে, যেমন এইগুলোকে বলা হয় প্যান্ডেমিকের ক্ষেত্রে গভর্নমেন্ট কিছু আইন আরোপ করতে পারে। তো গভর্নমেন্ট সেই আইনের দ্বারা সবাইকে রিকোয়েস্ট করেছেন ঘর থেকে বেরোবেন না, পরে স্লোগানও দিয়েছেন স্টে হোম অ্যান্ড স্টে হেলদি। তার কারণটা হচ্ছে এই রোগটা হঠাৎ করে এসছে, প্রথমে তো জানেন চীন, তারপর সারা পৃথিবীতে যেহেতু এটা ছড়িয়ে গেছে, এটাকে বলা হচ্ছে এই জন্য প্যান্ডেমিক। এবং প্রচুর লোক আপনারা দেখছেন, প্রায় 40 পেরিয়ে গেল, 40 লক্ষের ওপর সারা পৃথিবীতে এই রোগ দ্বারা আক্রান্ত হয়েছে। আমরা ডাক্তারবাবুরা শুরু করে যারা এখন 80 বছর এরকম ডাক্তারবাবু আছেন বা বয়স্ক লোকেরা আছেন, তারাও কিন্তু তাদের সারা জীবনে এরকম একটি দুর্ভোগের সম্মুখীন হননি। সুতরাং এটা 40 লক্ষ আছে, হয়তো কয়েকদিনের মধ্যে এটা কোটির কাছাকাছি গিয়ে পৌঁছবে কিনা আমরা জানি না, সম্ভাবনা যথেষ্ট রয়েছে। তখন গভর্নমেন্ট তো নিরুপায়, এই রোগটার চিকিৎসাও জানা নেই, এর কোনো ওষুধ আবিষ্কার করতে গেলে কোনো রোগ তারও রিসার্চ করে সময় লাগে, যেহেতু এটা অজানা। তার চিকিৎসায় কোন ওষুধ কাজ হবে এখন সারা পৃথিবীর রিসার্চ শুরু করেছে, কিন্তু যে কোনো ইনফেকশাস ডিজিজের ক্ষেত্রে যখন আমরা তার চিকিৎসা জানি না, যেহেতু এটা একটা মানুষ থেকে আরেকটা মানুষের ছড়ায়, তখন ইংরেজিতে একটা কথা আছে, যখন এনিমি ইজ ইনভিজিবল বা শত্রু যখন অদৃশ্য, তখন হাইড করে যাওয়াটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। লকডাউন, তখন লকডাউন হচ্ছে নিজেদেরকে ঘরে আবদ্ধ রাখা। এই ক্ষেত্রে শুধু কাদের আবদ্ধ রাখা হয়েছে? যাদের ক্ষেত্রে যারা ইসেন্সিয়াল সার্ভিসের সঙ্গে যুক্ত নয় তারা, যেমন মাস্টারমশাইরা, তারা ঘরে আবদ্ধ হয়েছেন, কেউ এখন একটু বেরোচ্ছেন, অনলাইনে পড়াচ্ছেন। কিন্তু কারো ক্ষেত্রে এটা উপায় নেই, যেমন ডাক্তারবাবুরা, স্বাস্থ্যকর্মীরা, আমাদের নার্সিং স্টাফ, গ্রুপ ডি, আমাদের সিভিক পুলিশ, ধরুন যারা সুইপিং স্ক্যাভেঞ্জিংয়ের কাজ করে মিউনিসিপ্যালিটি, তারা, এই কতগুলো জায়গায় ইলেকট্রিসিটির লোকেরা, বিএসএনএল কিছু লোকেরা, এরকম দুধ সরবরাহ করছেন যারা, পেপার দিচ্ছেন যারা, মিডিয়ার লোকেরা, জার্নালিস্ট, তাদের কিন্তু লকডাউনে তাদের বেরোতে হচ্ছে অনেকটাই, কারণ তাদের উপায় নেই। কিন্তু বাকিদের ক্ষেত্রে গভর্নমেন্ট বলছে আপনারা, অনুরোধ করেছে আপনি থাকুন, না থাকলে কী হচ্ছে, স্প্রেড হবে। কিন্তু বাকিদের এখন বলবেন ওরা কেন বেরোচ্ছে, কারণ ওরা না বেরোলে তো আবার যারা অসুস্থ হবেন, বেশ কিছু সংখ্যক তো লকডাউনের জন্য বেরোচ্ছেন না, কিন্তু অলরেডি ইনফেক্টেড হয়ে আছেন, তাদের সিমটমগুলো আসছে, তাদের কন্ট্যাক্টে যারা আসছেন তাদেরও সিমটম হচ্ছে। তো তাদের চিকিৎসা দেওয়ার জন্য জনসাধারণকে যেগুলো বেসিক জিনিস, খাবার দাবার, দুধ, জল, ইলেকট্রিসিটি, টেলিফোনে কথা বলার সুযোগ, এগুলোর জন্য তো সার্ভিস দেওয়ার লোক দরকার, এগুলো তো বেসিক, এগুলো দরকার। সুতরাং তাদের লকডাউন থেকে ছাড়, কারণ এইটা না হলে আরও বেশি সংখ্যায় ছড়িয়ে যাবে। এবং এই ছড়ানোটা আটকাতে পারি আমরাই। এই ছড়ানোর ক্ষেত্রে যেহেতু এর চিকিৎসাটা বেরোয়নি,
তাহলে কি আমরা কি করতে পারি? আমরা গভর্নমেন্টকে দোষ দিয়ে গালাগালি করতে পারি, বা চিকিৎসার দ্বারা রুগী মৃত্যু হলে ডাক্তারবাবুদের গালাগালি করতে পারি, যেমন অলরেডি ডাক্তারবাবুদের এর মধ্যেও কখনো কখনো আগের থেকে কমেছে, কিন্তু ডাক্তারবাবুদের মারধরের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। নার্সিং স্টাফেদের ঘরে ঢুকতে দেওয়া হচ্ছে না, ডাক্তারবাবু যে সমস্ত ফ্ল্যাটে থাকেন, শিলিগুড়ির কাছে এটা খুব কম ঘটেছে, শিলিগুড়ি একটা আশেপাশে দেখেছিলাম নার্সিং স্টাফকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু অন্যান্য সারা ভারতবর্ষে নানা জায়গায়, এবং ডাক্তাররা যারা মারা যাচ্ছেন তাদের পোড়াতে দেওয়া হচ্ছে না। তাহলে কি সাংঘাতিক অবস্থা বলুন। তো এই যে জায়গাটা এরকম একটি কাণ্ড ঘটছে, তাহলে এইটা মানে আমরা ভয় পাচ্ছি যে তার থেকেও বোধহয় ছড়াবে, কিন্তু ডাক্তারবাবুদের থেকে ছড়াচ্ছে। ডাক্তাররা ভীষণভাবে সাবধানতা নিয়ে চলছেন, তাদের অসুস্থ হলে তাদের থেকে ছড়ানোর সম্ভাবনাটা কম হচ্ছে, যেহেতু অলরেডি ডাক্তাররা প্রোটেক্টেড। ডাক্তারবাবুদের কাছে বেসিক কিছু এমার্জেন্সি রুগী ছাড়াও আসছেন না, কিন্তু ডাক্তারবাবুদের হঠাৎ কিন্তু প্রোটেকশন নিয়েও বেশ তারা অসুস্থ হচ্ছেন, বেশ কিছু নার্সিং স্টাফ, স্বাস্থ্যকর্মীরা। যেটা অসুস্থ হওয়া, বিশেষ করে প্রোটেকশন নিয়ে অসুস্থ হলে হয়তো সেটা ক্ষেত্রে একটা বলা যায় যে হঠাৎ করে একটা কিছু হলো, কিন্তু কারণ তো একটা থাকতেই হবে, কোনো সময় হয়তো সেই প্রোটেকশন নেওয়ার একটা ব্যাঘাত ঘটেছিল, সেটা ঘটতে পারে। সবসময় প্রোটেক্টিভ ইকুইপমেন্টগুলো সবগুলো আমাদের সবসময় কোনো খুঁত আছে কিনা সেগুলো দেখে নিতে হবে, এটা সম্পূর্ণ আমাদের জানা নেই সেগুলো, বা প্রোটেকশনের কোনো ঘাটতি আমাদের কখনো হচ্ছে কিনা সার্বিক, সেই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে সেই জায়গাগুলো ইম্পর্টেন্ট। এবার জনসাধারণ কী ধরনের প্রোটেকশন নিলে তাদের না হতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। দেখা গেছে পৃথিবীর বেশ কিছু দেশে যদি দেখা যায় তারা মাস্ক ঠিক মতো পরে, কিন্তু আমরা রাস্তাঘাটে, যেমন আমি এখনই আসছিলাম, বা আমি যখন চেম্বারের দিকে যাই এখনও এমার্জেন্সি পেশেন্ট এলে দেখি আর কি, বা নার্সিংহোমের রেফার থাকে সকালবেলা, যেমন গিয়েছিলাম, তারপর মেডিকেল কলেজে যখন যাচ্ছি সকালবেলা, তখন কি হচ্ছে, আমরা রাস্তার ধারে অনেক লোককে দেখতে পাচ্ছি, হয়তো বাইকে বা কখনো কেউ দু একজন একসঙ্গে কথা বলছে, তাদের হয়তো মাস্ক পরা আছে কিন্তু মুখ খুলে, বা কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে মাস্ক পরে আছেন কিন্তু নাক খুলে রেখেছেন। তাহলে এই কাণ্ডগুলো হলে কিন্তু রোগ ছড়ানো আটকানো যাবে না। আমরা যদি এই মাস্ক পরাটা ঠিক অভ্যেস করি, নাক মুখ ঢুকে টাইট করে, তাতে আমাদের একটু অল্প শ্বাস নিতে সমস্যা হবে, একেবারেই সেটা কিন্তু অভ্যেস করতে হবে। অনেকে মজুমদার, এ বিষয়ে বলি, আমাদের বোধহয় এখনো পর্যন্ত পুরোপুরি মাস্ক খুলে দেওয়ার সময় আসেনি। মাস্ক খুলে দেওয়ার সময় কতদিন হবে আমরা জানি না, তাও বলা হচ্ছে প্রায় 1.5 থেকে 2 বছর হয়তো কোভিড-19 সারা পৃথিবীতে চলবে, তার জন্য আমাদের প্রস্তুত নিতে হবে। প্রস্তুত মানে আমাদের হেলথ হাইজিন বলতে একটা হচ্ছে ঠিক করে মাস্ক পরা, যখনই আমরা বাইরে হব, অথবা বাড়িতে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস কেউ সরবরাহ করতে এলেও আমাদের মাস্ক পরে তার কাছ থেকে নিতে হবে, এবং তাকেও বলতে হবে মাস্কটা পরুন। এইটা আমরা অনেক সময় করছি না। আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পারেন সিসিএন বিনোদনের ফেসবুক লাইভ পেজে, এবং সেখানে গিয়ে আপনারা এই সরাসরি অনুষ্ঠানটি দেখতে পারেন। ফেসবুক লাইভ পেজে রয়েছে সিসিএন বিনোদন এই নামে, এবং অবশ্যই আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন, সেখান থেকেও আমরা প্রশ্নের উত্তর দেব, এবং সরাসরি চিকিৎসকের সাথে এই মুহূর্তে কথা বলতে চাইলে 0353246192 এই নাম্বারে কথা বলতে পারেন। বিষয়টা যখন বলছিলাম যে ডিপ্রেশন হবে, মাস্কের বিষয়টা তো রয়েছে, ডিপ্রেশনের কথা অনেকেই, যে ঘরে একজনকে দেখা যাচ্ছে 2-3টে করে মাস্ক লাগিয়ে বসে আছে, এটা ওয়ান টাইপ অফ ডিপ্রেশন। আবার কেউ ভাবছে, খুব ভীত হচ্ছে যে আমাকে বোধহয় হঠাৎ করে ধরে পড়লো কোনো এই করোনা ভাইরাস, তো সেক্ষেত্রে এই সমস্যাগুলো হচ্ছে। তবে একটা জিনিস বলি, মাস্কের ব্যাপারটা, ঘরে যখন আপনারা বসে আছেন তখন মাস্ক পরার দরকার নেই, কিন্তু ঘরে যদি বাইরের কোনো লোক আপনার কোনো জিনিস খারাপ হয়ে গেছে সারাতে এসছে, তখন কিন্তু বাড়ির লোক মাস্ক পরবেন, তাকেও মাস্ক পরাবেন, না হলে ঘরে ঢোকাবেন না। তবে এখন যে কাণ্ডটি হচ্ছে, আমরা যেহেতু সোশ্যাল বিইং বলা হয়, মানে বলা হয় ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমেল, তাহলে আমরা কিন্তু লোকের সঙ্গে ইন্টারাকশন করি, বাইরে ঘুরি, প্রকৃতির সঙ্গে নিজেকে একাত্ম করি, নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকি, এগুলো আমাদের জীবনের একটা মিনিংফুল একটা ফিলিং দেয়। এই জায়গা থেকে আমরা এখন অধিকাংশই বঞ্চিত। ফলে কি হচ্ছে, আমরা আমাদের ডাক্তারবাবুদের ক্ষেত্রে যদি ধরুন আমরা হসপিটাল করছি, প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা রেস্ট্রিক্ট করেছি এমার্জেন্সি ছাড়া, নার্সিংহোম পেশেন্ট এখন একটু কম সংখ্যায় সম্ভবত ভর্তি হচ্ছে, ফলে আমাদের একটু জায়গা থেকেও আমরা আগের মতো যা কাজকর্ম করতাম সেটা সামগ্রিকভাবে কিছু ডিসিপ্লিনের ক্ষেত্রে একটু কমেছে।
যারা এমার্জেন্সি কোভিডের জায়গায় কাজ করছে একেবারে তাদের তো রুটিনলি পড়ছে, তাদের ক্ষেত্রে কিন্তু সেটা বেশ স্ট্রেসফুল, তাদের এনগেজমেন্ট অনেক বেশি। আবার তারপরে তাদের 2 সপ্তাহ মতো তারা কখনো 1 সপ্তাহ ছুটিতে রাখা হচ্ছে কোয়ারেন্টাইনে, ফলে তাদেরও একটা স্ট্রেস হচ্ছে। ফলে সামগ্রিকভাবে প্রত্যেক মানুষের মধ্যে এক ধরনের স্ট্রেস, হেলথ ওয়ার্কারদের মধ্যে আরেক ধরনের স্ট্রেস, বার্ন আউট, ফলে সার্বিক মানসিক অসুস্থতা বাড়ছে হেলথ ওয়ার্কার এবং জনসাধারণের মধ্যে। বন্ধুরা আমরা একটু থামি, আমাদের সাথে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আছে। ইনি লিখেছেন জলপাইগুড়ি থেকে লিখেছেন স্নিগ্ধা বোস। লিখছেন যে ডাক্তারবাবুকে আমার নমস্কার। ডাক্তারবাবু, আমার কয়েকদিন ধরে ভেতরে একটা অ্যাংজাইটি কাজ করছে। আমি কোনো জায়গায় সঠিকভাবে বসতে পারছি না, আমি কোনো জায়গায় শুতে পারছি না ঠিকমতো, রাত্রে ঘুম ঠিক আসছে না, কোথাও যেন মনে হচ্ছে যে আমাকে এই ভাইরাসটি আক্রমণ করবে। ডাক্তারবাবু, এই মুহূর্তে আমার পরিবার রয়েছে, আমার বাবা মা, আমার ছোট্ট সন্তান এবং আমার স্বামী। কি করব একটু বলে দিলে ভালো হয়, কারণ আমার টেনশনের জন্য তাদেরও একটা টেনশন তৈরি হচ্ছে। ধন্যবাদ আপনাকে। এটা তার মানে এই যে আপনার মধ্যে একটা ইলনেস অ্যাংজাইটি, ব্রিফ একটা ইলনেস অ্যাংজাইটির মতো হচ্ছে, আমার বোধহয় কোভিড হয়ে গেছে বা হয়ে যেতে পারে, অত্যাধিক আতঙ্ক। এতটা আতঙ্কের কিন্তু দরকার নেই। আপনাকে দেখতে হবে যে কোভিড কত % লোকের হচ্ছে এবং কাদের মধ্যে হচ্ছে। দেখবেন আমাদের ডাক্তারদের মধ্যে বা হেলথ স্টাফ, পুলিশ যারা বাইরে কাজ করছে তাদের মধ্যে এই সংখ্যাটা প্রচুর, তাদের প্রায় 10% লোক। কিন্তু এমনি জনগণের মধ্যে আপনি দেখুন না, সারা ভারতবর্ষের 1% লোকেরও, 1 কোটি লোকেরও তো কোভিড হয়নি, মানে 1%ও না, 1 লাখও না, 0.1%ও না। তাহলে 0.05%-এর মতো লোকের এখন আমাদের দেশে কোভিডে আক্রান্ত। যদি ব্যাপকভাবে আমরা দেখতে থাকি হয়তো কিছুদিন পরে এটা তাও 1%-এর জায়গায় আমরা পৌঁছবো না। তাহলে প্রতি 100 জন লোকের মধ্যে একজনের জায়গাতেও নেই, 1000 লোকের মধ্যেও আমরা একজনের মধ্যে নেই। তাহলে এই জায়গা থেকে আপনার বুঝে নেওয়া দরকার যে কোভিড অত সহজে হচ্ছে না। কিন্তু এটা যেহেতু দ্রুত, তাহলে বলবেন তাহলে সরকার বা জনগণ এত লকডাউন কেন করা হয়েছে? কারণ এটা যেহেতু ইনফেকশন রেট ভীষণ বেশি, দ্রুতভাবে ছড়ায়। হ্যাঁ, 1 জন থেকে 3 জন, 3 জন থেকে আবার 3 জন, এরকম করে একটা লোকের থেকেই 1 মাসের মধ্যে কয়েক হাজার চলে যেতে পারে। ফলে কদিনের মধ্যেই ভারতবর্ষে অর্ধেক লোক ইনফেক্টেড হতে পারে সাবধানে না থাকলে। সেই জন্য সাবধানতার কথা বলা হয়েছে। ভারতবর্ষে যদি সব লোক ধরে নিলাম এফেক্টেড হলো, তাহলে 2% খুব ক্রিটিক্যাল হয়ে যেতে পারে, 2 কোটি লোক। তাহলে চিকিৎসা ব্যবস্থা ফেল করবে, কারণ আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা দেখছেন ওয়েস্টার্ন কান্ট্রি ফেল করছে চিকিৎসা। তার পর্যাপ্ত ডাক্তার, সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও এখন মনে হচ্ছে সেটাও পর্যাপ্ত নয়। আর আমরা তো তার থেকে অনেক কম সংখ্যক ডাক্তার, অনেক কম ইনফ্রাস্ট্রাকচার, অনেক বেড নিয়ে চলে ভারতবর্ষের মতো দুর্বল অর্থনৈতিকভাবে জায়গায়। সেই জায়গায় লকডাউনের মাধ্যমে স্প্রেডটা কমিয়ে দিলে এই ইনফ্রাস্ট্রাকচারটা তার মতো করে গুছিয়ে নিতে পারে, গভর্নমেন্ট তার মতো করে স্টেপ নিতে পারে। এখনই দেখছেন আমার দেশে প্রায় 2 লক্ষ রেগুলার পিপি তৈরি হচ্ছে, কদিন আগে যেটা ছিলই না। তাহলে আমরা অনেকটা সেই জায়গায় গুছিয়ে নিয়েছি এখন। তাহলে সেই জন্য লকডাউন দরকার। লকডাউন দেখেও আতঙ্কিত হবেন না। আর আপনারা যদি সাবধানতা অবলম্বন করেন, 1 ঘন্টা অন্তর হাতে সাবান দেওয়া, মুখে চোখে হাত না দেওয়া, বাইরে গেলেই মাস্ক, সাধারণ কাপড়ের মাস্ক বা অন্য কোনো মাস্ক পরেন, অন্য লোকের সঙ্গে এনকাউন্টার হলেই যারা বাড়ির কজন লোক ছাড়া, তাহলেই মুখে মাস্ক দিয়ে কথা বলতে হবে, ঠিক আছে? এইগুলো করলে কিন্তু আপনার হবার সম্ভাবনাটা কম। এই র্যাশনাল আইডিয়াটা আপনার মধ্যে নিন যে আমার সম্ভাবনা তো ভীষণ কম, আমি আক্রান্ত হবই না। তারপরে আপনি যেটা করবেন, আপনার বাড়ির অন্যদের বরং একটু সাবধানতা রাখুন। একটু বাচ্চা আছে, বাচ্চাকে একটু হাত টাত মাঝে মাঝে ধোয়ানো, ওকে বাইরের টোকের কাছে দেবেন না। আপনার যারা বাইরে বেরোচ্ছেন সপ্তাহে 1 দিন বাজার করে আনবেন, এনে ঠিকভাবে বাজারগুলো গোছানো, যেমন সেগুলো প্লাস্টিকের কভার থাকলে সাবান দিয়ে ধুয়ে নেওয়া, যে ব্যাগে আনবেন সেগুলো একটা বালতিতে জিনিসগুলো রেখে ব্যাগ ধুয়ে ফেলা। খাবারের সবজি টবজিগুলো অনেক সময় অনেকে জাস্ট ভালো করে 2-3 বার ধুয়ে নিলে হয়, তারপর নিজে হাত সাবান দিয়ে ধুয়ে নেবেন। বাড়িতে বয়স্ক লোক থাকলে তাকে বিশেষ কেয়ার নেবেন, তাকে একটু আলাদা ঘরে রাখবেন পারলে, এবং তার সঙ্গে বেশি ইন্টারাকশন করবেন না, তাহলে আপনার টেনশনগুলো কমে যাবে। সাবধানতা গ্রহণের সিস্টেমে এলেই দেখবেন টেনশন কমে যাবে।
নমস্কার, কে আছেন আমাদের সাথে? নমস্কার, আমি বাগডোরা থেকে চিত্তরঞ্জন দেবভূতি বলছি। বলুন। আপনাকে এবং ডাক্তারবাবু দুজনকে নমস্কার। এত নমস্কার। সুন্দর করে ডাক্তারবাবু এই যে বুঝিয়ে বললেন যে লকডাউনটা আমাদের মেনে চলা উচিত, একেবারে। আমাদের পক্ষে এটা ভালো, এবং সেভাবে মেনে চললে আমাদের আক্রমণের মানে সংক্রমণের ভয়টাও কম থাকবে। একেবারে। এত সুন্দরভাবে বলা সত্ত্বেও এবং ডাক্তারবাবু, নার্স এবং সাফাই কর্মী তারা যে ত্যাগের সঙ্গে বিশাল কাজ করে চলেছেন, তা সত্ত্বেও শিক্ষিত সমাজের একটা বিরাট অংশ মেনে চলছে না। এটাও তো একটা সমাজের পক্ষে ক্ষতিকর। একেবারেই। এবং তুলনামূলক ভাবে দেখুন, কলকাতায় তো জনসংখ্যা বেশি, কলকাতার তুলনায় আমরা শিলিগুড়িবাসী বা দার্জিলিংবাসী অনেকটা কিন্তু ভালো আছি। ভালো আছে, কিন্তু কতদিন যে ভালো থাকতে পারবো এটাই কথা। সেটাই, হ্যাঁ, সেটা কিন্তু আজকে আলোচনা অন্যদিনও শুনি। আপনি ডাক্তারবাবু যে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, ধন্যবাদ। এর থেকে মানুষকে আরেকটু শিক্ষা নেওয়া উচিত। একেবারেই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। তাহলে আপনারা যখন বাড়ির লোককে নিজেও বুঝে নেওয়া, সচেতন হওয়া, বাড়ির লোককে যথাযথ কেয়ার নেওয়া, খাদ্যাভ্যাসের মধ্যে সবুজ শাকসবজি বাড়িয়ে নেওয়া, রাতে বয়স্ক এবং অ্যাডাল্ট লোকেদের 8 ঘন্টা, বাচ্চাদের ক্ষেত্রে 9 ঘন্টা ঘুম, রেগুলার আধা ঘন্টা অ্যাটলিস্ট বাড়ির মধ্যে হাঁটাহাঁটি বা একটু ব্যায়াম করা, বাচ্চাদের ক্ষেত্রে 1 ঘন্টা ব্যায়াম করা, বয়স্ক লোকেদের সঙ্গে একটু দূরত্ব বজায় রেখে মাঝে মাঝে কেমন আছো খোঁজ নেওয়া, সারাক্ষণ টিভির দিকে তাকিয়ে না থাকা, গান শোনা, এই সময় কিছু বাড়িতে বইপত্র থাকলে পড়া বা নতুন ধরনের কিছু কাজকর্ম এই সময় যদি শিখে নেওয়া যায়, সেগুলোর মধ্যে ব্যস্ত থাকলে দেখবেন এই টেনশনগুলো কেটে যাবে। এবং বাস্তবসম্মত দৃষ্টিতে আপনাকে যেভাবে আমি শতকরা হিসেবে বললাম, একটা মানুষের 1000 লোক পিছু আমাদের এখনও একজন আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়নি। এবং যারা আমরা তার মধ্যেও আবার আমরা যদি দেখবেন 1000 লোক যদি সারা ভারতবর্ষে আক্রান্ত হয়, তার মধ্যেও মাত্র 2%, 20 জন খুব সিভিয়ার হবে, তাদের হয়তো আইসিইউ চিকিৎসা লাগবে, কারো কারো ভেন্টিলেশন তো লাগবে, তাদের মধ্যেও অধিকাংশ ভারতবর্ষের যদি স্ট্যাটিস্টিক দেখেন সুস্থ হয়ে যাবে। সুতরাং অত্যধিক আতঙ্কিত না হওয়া, কিন্তু আমি তো রোগগ্রস্ত হব না, তার জন্য হাত ধোয়া, মাস্ক পরা। পৃথিবীর প্রচুর দেশে দেখা গেছে শুধু মাস্ক আর হাত ধোয়া আর একটু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করলে 95% কেস লোড কমে যেতে পারে। নিজে মাস্ক পরুন, অন্য লোককে ভালো করে ভদ্রভাবে অনুরোধ করুন মাস্ক পরতে, এই কাজটি করুন। আর এই সময় তো মানসিক অন্য কাণ্ডগুলো, টেনশন যেমন বেড়েছে নিজেকে নিয়ে এবং নিজে আত্মীয় স্বজন বাচ্চাদের নিয়ে, মনে হচ্ছে যদি আমার হাজব্যান্ডের কিছু হয়, ও যদি কিছু হয়ে যায়, ও তো একমাত্র রোজগার, নানা রকম টেনশন হচ্ছে। বাচ্চাকে নিয়ে মনে হচ্ছে ওর যদি হয়ে যায় তাহলে আমি বাঁচবো কী করে, বা আমার যদি হয়ে আমি কিছু ক্যাজুয়ালিটি হয়ে যায় তাহলে আমি ছাড়া আমার বাচ্চা বা অন্যরা কি করে কাটবে, আমার বাবা মার কী হবে, নানা রকম টেনশন মানুষের মধ্যে এখন আসছে। যেহেতু রোগটা আমরা ভেবে নিচ্ছি ভীষণ ভয়ঙ্কর, রোগটা কিন্তু তথাকথিত অনেক ইনফেকশাস ডিজিজের থেকে কম ভয়ঙ্কর, কিন্তু এটা যেহেতু স্প্রেড হয়ে যায় দ্রুত, সেই জন্য সারা পৃথিবীর লোক ভীষণ ওভারহেলমিং একটা পাজলড হয়ে গেছে। কারণ বেশি এফেক্টেড হলে তার মধ্যে কম সংখ্যক সিভিয়ার হলেও অ্যামাউন্ট প্রচুর হয়ে যাবে। একেবারেই। একটা ফোন নিয়ে নিই, ফিরছি। নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? নমস্কার। আচ্ছা, আমি শিলিগুড়ির থেকেই বলছি, শিক্ষা ভট্টাচার্য বলছি। বলুন বলুন। আচ্ছা, বলছি আমার হাজবেন্ডের জন্য, আমার হাজবেন্ডের একটু বিপির প্রবলেম আছে। আচ্ছা। উনি চায়ে অলমোস্ট ট্যাবলেটটা নেন রোজ দিন, কিন্তু ওনার খুব মানে মর্নিং ওয়াক করে খুব অভ্যাস। আজকে প্রায় 20-25 বছর ধরে উনি সকালে 1 ঘন্টা হাঁটেন মর্নিং ওয়াক। এই ঘটনার পর থেকে তো বাইরে বেরোনো বন্ধ হয়ে গেছে, যার জন্য উনি এমনিতে খুবই অ্যাক্টিভ। ওনার 71 ইয়ার্স ওল্ড। আচ্ছা। হ্যাঁ, উনি খুবই অ্যাক্টিভ, কিন্তু যেহেতু একটানা হাঁটাটা একদম বন্ধ হয়ে গেছে, যার জন্য নিজেই যেন একটু কুকড়েতে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। তা আমি যার জন্য ওনাকে এখন বলেছি যে ভোর 5টার সময় মাস্ক সব পরে প্রিকশন নিয়ে ভোর 5টার সময় বেরিয়ে যেতে, আর 6টার মধ্যে ঘরে ঢুকে আসছে। হ্যাঁ, একদম আমার পাড়ার মধ্যেই একটু বড় রাস্তা দিয়ে স্ট্রেট হাঁটা, একটু হেঁটে আসছেন। এটাতে কি কোনো বিপদের আশঙ্কা আছে?
যদি রাস্তায় অন্য কোনো লোক সঙ্গে ঘোরাঘুরি না করে, প্রোটেকশন থাকে, তাহলে কিন্তু বিপদের আশঙ্কা নেই। কিন্তু উনি একাই যান, কিন্তু ওই একাই এটার যান, একটা আর যেহেতু ঝামেলা, খুব একজনকে ভোরবেলা, সমস্যা, ওই সময় লোকজন কমই থাকে। লোকজন রাস্তায় থাকলে সে জায়গায় ব্যালকনি বা বাড়ির ছাদে উঠলেও তো প্রকৃতিটা দেখা যায়। যারা বাইরে হাঁটে তারা প্রকৃতিটা দেখতে পারেন না বলে ঘরের মধ্যে খারাপ লাগে। না না, ব্যাপারটা হচ্ছে ভীষণ কনজেস্টেড এরিয়া, আমাদের এরিয়াটা কনজেস্টেড। ঘরের মধ্যে বা বারান্দায় হাঁটার কোনো সুবিধা নেই না। উনি এক্সারসাইজ যেটা করার সেটা ছাদেই করেন। সেটা আচ্ছা, ছাদে, এক্সারসাইজ যেটা উনি ছাদেই হ্যাঁ, করেন, ছাদে কিন্তু করা এবং হাঁটাটা উনি ওই 5টা থেকে 6টা ছাদেই যদি গোল হয়ে, মানে আমার রাস্তাতে পাড়ার মধ্যে বাইরে ছাদেই গোল হয়ে ঘুরলে ভালো। শুনুন ওনার কথা শুনুন। এমনি রাস্তায় 5টার সময় কোনো লোক না থাকলে হাঁটতে অসুবিধা নেই, কিন্তু রাস্তায় হাঁটার ঝামেলা কি, একজনকে দেখা দেখি আস্তে আস্তে অনেক লোক বেরোতে শুরু করবে, বুঝতে পেরেছেন? এটা অনেকটা সেটা তো পথ বুঝতে দেখানো পেরেছি। হবে, তখন এই কনজেস্টেড হয়ে তা থেকে করোনা ছড়িয়ে যেতে পারে। হ্যাঁ, ফলে সেইটা হচ্ছে, একজন আমরা যা করব দেখা দেখি 8-5 জনও কদিন দেখবে, একজন হাঁটছে সেও বেরোলো, করতে করতে গ্যাদারিং। সেটা হাঁটে, অনেকেই হাঁটে। উনি যেটা বললেন না যে ছাদের ভিতর যদি একটু বেরিয়ে গোল এটা গোল করে- মেলা হয়ে যাবে, দেখছেন না বাজার টাজারে কিভাবে মেলার মতো হচ্ছে, ওইটাতে পরে কিন্তু ঝামেলা হবে। একজন যদি করতো, 2 জন করতো, অসুবিধা ছিল না। চিকিৎসকরা প্রথম থেকেই বলে যাচ্ছেন যে শিখাদেবী যে মর্নিং ওয়াকটা বন্ধ করতে, ঘরে যদি যতটুকুই জায়গা কারণ থাকে ওই তার দেখা ভিতর দেখি কোনো হবে, রকম যদি একটা আপনি রোজ বাজার হাঁটাচলা করতে যান, ফ্রেশ মাছ খাবো, সবাই দেখা দেবে ও তো যায়, আমরা হচ্ছে ও তো যায় বলে নেই, মানে ও যদি বাঘের কাছে যায় তাহলে আমিও যাব, বলে ওর তো বাঘ ধরছে না, আরে আমাকে ধরবে না তার তো ঠিক নেই, তাই না? একেবারে। বুঝতে পেরেছেন তো? বুঝতে পেরেছি। যাই হোক, এটা একটু ম্যানেজ করতে হবে শিখাদেবী, এটা ম্যানেজ এটা করতে হবে কদিনের জন্য, একটু অভ্যাস আর করতে হবে, হয়তো আবার ঠিক দেখে হয়ে যাবে। 17 তারিখের পরে হয়তো রেস্ট্রিকশন অনেকটা কমবে, ধীরে ধীরে রেস্ট্রিকশন কমবে। আমাদের এই খারাপ অবস্থাগুলোর সঙ্গে মানাতে চেষ্টা করাও একটা স্কিল, যদিও আমাদের মন খারাপ, টেনশন হয়। যে 17 তারিখের পরে যদি লকডাউন উঠে যায় তখন তো একটা কেওয়াস। হ্যাঁ, আমার ওইটাও তো কথাটা একটা শুনুন, কথা। হ্যাঁ আমার কথাটা শুনুন। আপনি সঙ্গে সম্ভবত থাকুন। শিখাদেবী, ধন্যবাদ আপনাকে ফোন গভর্নমেন্ট করার জন্য। সম্ভবত দুম করে এগুলো তুলবে না, কারণ গভর্নমেন্টও step জানে হিউম্যান বিহেভিয়ার, হুম, হুম, হঠাৎ মৌমাছির মতো সব দৌড়তে শুরু করবে। একেবারেই। সুতরাং দেখছেন তো অল্প অল্প করে খুলেছে, 12 তারিখ থেকে কয়েকটা ট্রেন চালু হচ্ছে, এবার ডাক্তার আস্তে মজুমদার, আস্তে এই যে খুলবে। অল্প অল্প করে একটু করে লকডাউনকে ছাড় দেওয়া হচ্ছে, তাতেই আমরা বুঝে যাচ্ছি যে শিলিগুড়ির মানুষ কিন্তু একেবারেই এটা ওয়াকিবহাল নয়। এবার গভর্নমেন্ট ছাড় দিচ্ছেন, কারণ গভর্নমেন্ট কি দেখছেন, ইকোনমি আমাদের ধসে যাচ্ছে, আনএমপ্লয়মেন্ট বাড়ছে, সঙ্গে হয়তো রোগের কথা ভেবে বাঁচাতে গিয়ে না খেয়ে মরে যাবে, ম্যাল নিউট্রিশনে মারবে। সুতরাং আমাদের তো, আমরা একতরফা সেন্টিমেন্টালি শুধু অসুখে মৃত্যুটা ভাবি, আমরা অন্য মৃত্যুটা তো দেখি না। ফলে গভর্নমেন্ট বা ইকোনমিস্ট বা সোশিওলজিস্ট তাদের কিন্তু অন্য দৃষ্টিভঙ্গিতেও দেখতে হয়, ফলে আমাদের অনেকগুলো ফ্যাসেটে দেখে ডিসিশন নেন। তখন কি হচ্ছে, গভর্নমেন্ট ধীরে ধীরে হয়তো খুলবে অর্থনৈতিক কারণে, না হলে প্রচুর লোকের কাজ নেই সারা পৃথিবীতে, আমাদের দেশে তো আরও খারাপ অবস্থা হবে। তখন ধীরে ধীরে খুলবে, কিন্তু যত যাই খোলা হোক আপনাদের মেনটেন করতে হবে। দরকার হলে এখন গ্রীষ্মকাল ছাতা নিয়ে রাস্তায় বেরোবেন, ছাতা নিয়ে বেরোলে আশেপাশে কেউ ছাতার দূরত্বটা 4-5 দিয়ে দেখবেন অ্যাটলিস্ট 1 মিটার হয়ে যাবে, 2 জন ছাতা নিয়ে একটা থাকলে। ডিসটেন্স তৈরি হয়ে যাবে। দোকানে জিনিস কিনতে গেলেও ছাতা মাথায় দিয়ে লাইনে দাঁড়াবেন, এই ডিস্টেন্সটা মেনটেন করুন। একেবারে। আর মাস্ক সবাইকে পরুন, পাশের লোকটি মাস্ক ছাড়া অনুরোধ করুন, দাদা মাস্ক পরে রাখুন, হ্যাঁ মাস্ক পরে আসুন। এই বিষয়ে একটা কথা বলি, ডাক্তার উত্তম মজুমদারের একটা বিশেষ গুণ লক্ষ্য করা যায়। বলি, আমাদের স্টুডিওতে যখন তিনি আসেন প্রতিটি মানুষকে, কারণ এখানে স্টুডিওতে এই অনুষ্ঠানের সাথে জড়িত প্রচুর এখানে কলাকুশলীরা রয়েছে যারা ক্যামেরার পেছনে, তারা একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে এই অনুষ্ঠান পরিচালনা করে। তো কারুকে দেখেছেন উনি যে হঠাৎ করে মাস্কটা হয়তো ঠিক পরা হয়নি, কিন্তু উনি এতটাই সচেতন, সবাইকে বুঝিয়ে দিয়েছেন এইভাবে মাস্ক পরতে হবে, এইভাবে হাত স্যানিটাইজ করতে হবে, এবং প্রতি মুহূর্তে ওনার অনুষ্ঠান যখন হয় এই ডক্টর অনলাইনে, তখন আমরা আলাদাভাবে সচেতনতা অবলম্বন করি যে না, উনি যেই পরামর্শগুলো দেন নিশ্চয়ই কাজে লাগে। তো সেগুলোই আমরা মেনে চলি, যেরকম আপনারাও একটু মেনে চলবেন। সেইগুলো করলেই আতঙ্ক হওয়ার কাজটা হবে না। আমি তো বলছি, হাত ধোয়া,
মাস্ক ঠিক পরা, আপনার পাশের লোকটিকেও মাস্ক পরতে অনুরোধ করে বাধ্য করা, তাহলেই 95% রোগ কমে গেল। 95% রোগ কমে গেলে যে 5%, তার মধ্যেও সিরিয়াস আবার তার 2%, ফলে আলটিমেট কেস খুব অন্য রোগের মতো হবে আমরা যদি এইভাবে চলি। সুতরাং 1.5-2 বছরের মধ্যে কেস বাড়বে না। অলরেডি দেখেছেন ইন্ডিয়ায় 60,000, যেটা এই সময় লকডাউন না করলে হয়তো আমরা 50 লাখে পৌঁছতাম কিনা সন্দেহ আছে। সুতরাং লকডাউনে একটা গুণ আছে, কিন্তু লকডাউনে আপনারা শিখে গেলেন মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্সিং করা, বাড়িতে কিভাবে লোকজন এলে এন্টারটেন করবেন, শাকসবজি কিভাবে ধুয়ে নেবেন, বাইরে থেকে এসে জামা কাপড় বাইরে খুলে ঘরে ঢুকবেন, এই সমস্ত। তারপর জামা কাপড় খোলার পরে কিন্তু মাস্ক খুলবেন। অনেকে আছে মাস্ক খুলে জামা কাপড় খুলছেন, তাতে জামা কাপড় খোলার সময় কিছু ওই ভাইরাস থাকলে উড়ে গিয়ে আপনার নাকে মুখে যেতে পারে। হ্যাঁ, একটা প্রশ্ন আছে, এটি বর্ধমান থেকে লিখেছেন। বর্ধমান থেকে আমাদের নিয়মিত দর্শক বন্ধুরা কিন্তু আমাদেরকে মেসেজ করে, ধন্যবাদ। বর্ধমান থেকে লিখেছেন, আমার ফাদার ইন ল বয়স 67, এই লকডাউনের পর ওনার ঘুম স্বাভাবিকভাবে আসছে না এবং নানান চিন্তা, সারাদিনে ওই একই কথা বলেন। ডাক্তারবাবুর কাছে একটু জানতে চাই যে এই যে সমস্যাটা তৈরি হয়েছে, কি করব, ওনাকে কি কোনো চিকিৎসকের দেখানোর ওনাকে কি কোনো চিকিৎসকের কাছে নিয়ে যাব বা ওনার জন্য কি কোনো মেডিসিন আছে? ধন্যবাদ আপনাকে। আপনি যেটা প্রশ্ন করেছেন, এটা এখন ভারতবর্ষের প্রচুর লোকে এই সমস্যা ভুগছে, আমাদের সঙ্গে প্রতিনিয়ত এটা বলছে। প্লাস আমার মানসিক রোগীটার রোজই প্রায় হোয়াটসঅ্যাপে আমি প্রায় রেগুলার তো 20-25টা কমপক্ষে ফোন পাই। ফোনে তাদের একই উত্তর দেই, তাদেরকে বলি যদি অল্প স্বল্প মন খারাপ, টেনশন, এগুলো এখন প্রায় সবার মধ্যে হচ্ছে। আমরা ডাক্তারবাবুরা তারাও একটা স্ট্রেসের মধ্যে রয়েছি, কিন্তু আমরা কোপ করছি। কেউ পারছেন না, কিন্তু আমরা বুঝেছি আনসার্টেনটি, এটা তো ভীষণ আনসার্টেনটি। আমাদের যখন কি হবে আমরা জানি না, রোগটা আননোন। এসব ক্ষেত্রে আমাদের এক্সট্রিম খারাপটা মনে হয় যে আমি বাঁচবো না, বাড়ির লোকেরা বাঁচবে না, কদিন পরে সব চাকরি চলে যেতে পারে, কি করে খাবো, বাঁচবো, কি হবে। তাহলে এই যে অনেক দূরটা ভেবে নিই, এটা যে কোনো আনসার্টেনটি আমাদের ব্রেন এইভাবে করে আমাদের ভাবতে শেখায়। এটাই কিন্তু আমাদের টেনশন, মন খারাপ করে। এই জায়গাটাকে আপনাকে ব্লক করতে হবে, ব্লক করে ভাবতে হবে যখন একটা আনসার্টেনটি হয়েছে আমি তখন আমার বাড়ির খরচাপাতি ভীষণ সীমিত করব, খুব ভীষণ চর্বচস্য করে খাবো না, খাওয়া দাওয়ার মধ্যে হিসেব আনবো, একটু প্রোটিন জাতীয় যেমন ডাল, ছোলা ভিজিয়ে সেগুলো এখন খেতে পারেন, একটু সবজি বেশি করে খাবেন, এক্সারসাইজ করবেন, ভাত একটু কমাবেন, ভাজা জিনিস কমিয়ে নিতে হবে, আর খবর কম দেখা, অন্যকে এই নিয়মগুলো মানতে বাধ্য করা, খেয়াল রাখা, তাহলেই দেখবেন আপনি ইনভলভ হয়ে যাবেন একটা পজিটিভ অ্যাঙ্গেলে, তখনই স্ট্রেস কমবে। আত্মীয় স্বজনকে বলা, দেখো এগুলো অন্যরকম ভেবে লাভ নেই, আমাদের এখন করা উচিত এই সেফটি মেজার্স মেনে রাখি, বাকি আমাদের হাতে নেই। কেউ ভগবানে বিশ্বাস করলে একটু ভগবানের উপর ছেড়ে দেওয়া, বাকিটা ভগবান করবেন। কেউ প্রকৃতির ওপর বিশ্বাস করলে তার উপর একটু ছেড়ে দেওয়া, যে আমাদের হাতে আর কিছু নেই, আমরা নিজের মতো করে এই সময়টা আমরা নিজের মতো হিসাবে চলতে পারি, বাকিটা আমাদের হাতে না, আমাদের কন্ট্রোলে এইটুকু। আর একটু স্লিপ হাইজিন প্র্যাকটিস করা, অনেকের সময় সারাদিন শুয়ে থাকে। আচ্ছা, এই যে ঘুমানোর বিষয়টা, ডাক্তার মজুমদার একটা কথা জেনে নিতে চাই। আমরা তো অনেকটা সময় ধরে এখন বাড়িতে আছি, হঠাৎ করে যদি কোথাও বসে পড়লাম বা শুয়ে শুয়ে কিছু কাজ করছি, কোনো বই পড়ছি বা টিভি দেখছি, হয়তো অনেকেরই এই অভ্যাস আছে, হঠাৎ করে ঘুম এসে যায়। এবারে কি হচ্ছে, রাত্রিবেলায় গিয়ে কিন্তু সেই ঘুমটা কমে যাচ্ছে, ঘুম আসছে না। অনেকেই এখন সেটা কাণ্ডটা হচ্ছে, অনেকেরই কাণ্ডটা হচ্ছে কি সারাক্ষণ বাড়িতে থাকাতে উঠছে রাত্রিবেলা 11টা, শুচ্ছে 10টা 12টায় ঘুম থেকে উঠছে। তাতে কি হচ্ছে, আমাদের যে বায়োলজিক্যাল ক্লকটা গন্ডগোল হয়ে যাচ্ছে, পরে কিন্তু এটা সমস্যা হবে। সেজন্য আপনি দৈনন্দিন যেভাবে উঠতেন আগের মতো লকডাউনের আগে, সেই জায়গাটা মেনটেন করতে হবে। সাধারণত আমরা বলি যে কোনো লোক 11টা থেকে 12টার মধ্যে ঘুমোতে যেতে হবে। বয়স্ক বা অ্যাডাল্ট লোকেরা 7.5 ঘন্টা ঘুমোবেন, তারপরে উঠে সকালে একটু এক্সারসাইজ করে নিলে ভালো হবে। করে ব্রেকফাস্ট করলেন, ব্রেকফাস্টটা হচ্ছে খুব সব রকম প্রোটিন, সবজি, কার্বোহাইড্রেট মিলিতভাবে খাবেন। সকালের খাবারটাই একটু বেশি খাবেন, কিন্তু এখন লকডাউন বাইরে বেরোচ্ছেন না বলে একটু খাওয়া কমিয়ে নিতে হবে।
কারণ এনার্জি এক্সপেন্ডিচার কমে গেছে, দুপুরে খাওয়াটা তার চেয়ে একটু কম খেতে হয়, এখন সেটাও একটু কমাবেন, রাতের খাবারটা হালকা, কারণ এখন এনার্জি এক্সপেন্স নেই, ফ্যাট হয়ে যাবেন, তাতে ফ্যাট বা ওবেসিটি হলেও কিন্তু আমাদের মানসিক সমস্যা হয়। দুপুরে ঘুমোবেন না, বাড়িতে চেয়ার থাকলে তাতে বসে থাকবেন, দুপুরে একটু আধা ঘন্টা ঝিমোবেন। এখন লকডাউন বলে দুপুরে শুয়ে পড়লাম তা করবেন না, রাত্রিবেলা লকডাউন বলে আবার সময় আছে বলে একটা অবধি টিভি দেখছি, সিনেমা দেখছি, সেটাও করা যাবে না। না, 10টার পরে টিভি বন্ধ করে দিতে হবে, যদি 11টায় শোন, মোবাইল বন্ধ করে দেবেন। অত্যধিক টেক্সট মেসেজ, তার মধ্যে অনেক নেগেটিভ আসছে টিভিতে, সেগুলোতে আমাদের টেনশন, মন খারাপ তৈরি করে দিচ্ছে, আতঙ্ক হচ্ছে, এই কেস বেড়ে গেল, সাথে সাথে আতঙ্ক, কারো সেই দিন ঘুম হলো না, গ্যাস হয়ে গেল, অম্বল হয়ে গেল, এরকম বলছে। দেখতো ওই খবরটা পেলাম, তারপর থেকে আমার শরীর অস্থির, গ্যাস হয়ে গেছে, পেট এরকম করছে, তখন ফোনে হয়তো বলে দিলাম একটু এই ওষুধ খান। কিন্তু যদি দেখা যায় বেশি অস্বস্তি, বুক ধরপড় করছে, ইসিজি করে নেবেন, কারণ আমরা সবসময় এগুলোকে গ্যাস টেনশন হলেও একটু প্রিকশনে বলি একটু ইসিজি করে নেবেন, কারণ অনেক সময় বুঝতে পারা গেল না, হার্ট অ্যাটাক হলো। একটা কথা বলি, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে এই যে এখন ইমার্জেন্সি ওপিডি হচ্ছে এবং সেখানে আপনার কাছে নিয়মিত রোগীরা আসছেন এই সমস্ত সমস্যা নিয়েছে, কারো ঘুম হচ্ছে না, কারো চিন্তা হচ্ছে, কেউ কেউ হয়তো অন্যরকম একটু আচরণ করছেন, তো সেই ক্ষেত্রে এই সমস্যাটা তৈরি হয়েছে, তাদেরকে তো আপনি কাউন্সেলিং করছেন, তো তাদের সেই জায়গাটা থেকে কিভাবে আপনারা কাউন্সেলিংটা করছেন এবং বোঝাচ্ছেন? এই জায়গাগুলো আপনাদের যেরকম বললাম যে এখন এই কাণ্ডটা ভয়ঙ্কর একটা, সবাই আমরা একই সিস্টেমের মধ্যে যাচ্ছি, এটা যেহেতু আনসার্টেন, আমরা কোনটুকু কন্ট্রোল করতে পারি যে আমার বিহেভিয়ার, বাকিটা আমার কন্ট্রোলে নেই। আমি ঠিকভাবে চলা, ঠিক মতো খাওয়া, গান শোনা, এক্সারসাইজ করা, এইগুলো করতে পারি, আর বাকিটা কি হবে আমার হাতে নেই, ওটা নিয়ে আমি ভাবাটা মাথায় এলেও আমি রেসপন্স করব না, টলারেট করব, চিন্তাটা আসছে, আই হ্যাভ টু টলারেট ইট, আই ডোন্ট রেসপন্ড ইট, রিয়াক্ট করব না, এইভাবে করে আমাদের চলতে হবে। অনেকেই ভয় পাচ্ছে, ডাক্তারবাবু অনেকে বলছে আমার তো কাজ চলে যাবে এরকম, তখন আমরা বলছি দেখো তুমি ওয়েট অ্যান্ড ওয়াচ করো, এটা আস্তে আস্তে কেটে যাবে, হিসেব করে চলো। বেশিরভাগ কাজের জায়গাগুলো হয়তো কাউকে মায়না একটু কম দেবেন যা মনে হচ্ছে গভর্নমেন্টের, কিন্তু কাজ হয়তো যাবে না, এরকম ঘটতে পারে, সেটা কিছুদিনের জন্য হয়তো বেসরকারি ক্ষেত্রে এইভাবে চলবে, কারণ গভর্নমেন্ট হয়তো গভর্নমেন্ট আরও মেজার্স নিতে শুরু করবে। সুতরাং অত্যন্ত হতাশা হয়ে এখন মানসিক বিপর্যস্ত হচ্ছে, সঙ্গে সঙ্গে অন্য প্রেশার, সুগার, স্ট্রোক ইত্যাদিও হয়ে যেতে পারে। সুতরাং সেটা ভাববেন না, প্রতিদিন ঠিকমতো চলা, খাওয়া দাওয়ার খরচাগুলো সীমিত করে দেওয়া, একদম খাবো না তা না, টোটিনগুলো খাওয়া, কিন্তু কস্টলি জিনিস আগের মতো খাবো না, এইগুলো করে একটু এক্সপেন্স কমিয়ে রাখা। তাহলে ভাবছেন যে আফটার লকডাউন কি হবে, আফটার লকডাউন কি হবে এটা ভাবার এখন সময় আসে। আপনারা যদি এখন ঠিক যে মেজার্সগুলো নেন, মাস্ক পরা, হাত ধোয়া, সোশ্যাল ডিস্টেন্সিং 6 ফুট হলে ভালো, যে নেহাত যেখানে সম্ভব না একটা ছাতার মতো দূরত্ব মেনটেন করা, সেইগুলো করতে থাকলেই দেখবেন আলটিমেট সম্ভবত রোগটা যদি প্রত্যেকে এটা মেনটেন করে, দেখা গেছে কতগুলো দেশে, তাইওয়ান, জাপান, তারা কিন্তু এইভাবে কেস বাড়তে দেয়নি, কারণ ভ্যাকসিন না আসা অবধি তো কিছু করার থাকবে না, 1 বছর তো লকডাউন করতে পারবেন না, রেল ইঞ্জিনে বসে যেতে পারে যন্ত্রগুলো, কলকারখানার যন্ত্র খারাপ হয়ে যেতে পারে, ফলে তার সেগুলো লস। হোয়াটসঅ্যাপ থেকে হায়দ্রাপাড়া থেকে শিবানী ভদ্র উনি লিখছেন, ওনার বয়স বর্তমানে 38 বছর, কিছুদিন ধরে আমার একটা সমস্যা হচ্ছে, লকডাউনের আগে আমার সমস্ত কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু লকডাউনের পরে এখন আমার ওয়েটটা অনেকই বেড়ে যাচ্ছে, কিন্তু ঘুম আসছে না, আমার খাওয়ার পরিমাণটা একটু বেড়ে গেছে, তো ডাক্তারবাবু কী করব এই মুহূর্তে, মানসিক দিক দিয়ে একটু অস্থির হয়ে আছি, যদি কিছু বলে দেন। ধন্যবাদ আপনাকে। এই সময় যেহেতু বাড়িতে সময় প্রচুর, কাজের মধ্যে ব্যস্ততা কম, অনেক সময় বোর হয়েও খাওয়ার বেড়ে যায়, জানি না মিষ্টি জাতীয় খাচ্ছেন কিনা, দেখা গেছে টেনশন বা মন খারাপ, অনেকে কিছু মিষ্টি জাতীয় খাবার খেয়ে সেটা রিলিফ করে এবং ফলে আলটিমেটলি তাদের ওজন বাড়তে থাকে। এই সময় বাড়িতে আপনি শশা জাতীয় খাবার, শশা রেখে দেবেন, যখন খেতে ইচ্ছে করবে শশা খাবেন। আপনার যেহেতু ওজন বেড়ে গেছে, কার্বোহাইড্রেট কমাতে হবে, ভাত রুটি কমাতে হবে। আমরা যে সবজি খাই, সবজির মধ্যে যথেষ্ট কার্বোহাইড্রেট থাকে, একদম শাক পাতাগুলো ছাড়া, তার মানে আমরা কার্বোহাইড্রেট পেয়ে যাই অনেক। একটু ভাত কমিয়ে নেওয়া, ডালের পরিমাণটা একটু বাড়াবেন, ভাজা খাবেনই না, তেলের পরিমাণ কমিয়ে নিন,
তেলের একটা হিসেব রাখবেন। আমরা সাধারণত 30 গ্রাম পার হেড খাই। ধরুন বাড়িতে 4টে লোক আছে, তাহলে 4 লিটার 3.5 লিটারের বেশি তেল যেন খরচ না হয়। পারলে আরেকটু কমিয়ে নিলে ভালো, হ্যাঁ, একেবারে। তাহলেই দেখবেন আপনার ওজনটা কমে যাবে। আর বসে থাকবেন না, আধা ঘন্টা বসে থাকার পরেই 5-7 মিনিট হেঁটে নেবেন। আর একটা মজুমদার, দুবেলা এই ক্ষেত্রে 1 ঘন্টা করে আধা ঘন্টা করে দুবেলা হাঁটতে হবে, এতটা ওজন বাড়লে। এই ক্ষেত্রে বলতেই হয় যে যেরকম শিবানী দেবী বলেছেন, এরকম অনেকেরই কিন্তু ওয়েট গেইন হচ্ছে, যে বসে বসে শুধুমাত্র কোনো রকম এক্সারসাইজ বা কোনো রকম অ্যাক্টিভিটিস বা মুভমেন্টটা কমে যাচ্ছে। আর তো এটি একটা চিন্তার বিষয়। এইটা শুরু আধা ঘন্টা পর পর একটু হাঁটুন, আর টানা দুবেলা আধা ঘন্টা করে 1 ঘন্টা হাঁটুন। হুম। খাবার কমিয়ে নিন, রাতে 8 ঘন্টা ঘুমোন। আর এই রোগগুলো নিয়ে না ভেবে আমার হাতে কোন বিহেভিয়ারগুলো কন্ট্রোল করতে পারি, প্রিভেনশন, বাকি আমাদের হাতে কখনো থাকে না, একেবারে। সেইটা ভাবা। তাহলে ডাক্তার মজুমদার, আপনি কি বলছেন এই রোগ নিয়ে যে আমরা চিন্তা ভাবনা করি বা আলোচনা করি, এটা করে দেখা হলে খুব সেটা লাভ নেই। কিছু জায়গাটা দিতে হবে। আপনি সোশ্যাল মিডিয়ায় এগুলো পজিটিভ ফিডব্যাক কিছু দিতে পারেন, গভর্নমেন্ট এই করতে পারে, এগুলো হতে পারে। কিন্তু গভর্নমেন্ট তো সামগ্রিক সব দৃষ্টিভঙ্গি দেখে নিয়ে একটা করবে যাতে সবার সুবিধা হয়। শুধু রোগ 2% আমরা রুগী কমালাম, তাতে আবার না খেয়ে মরল, শুধু ব্যালেন্স সেটাই। করতে হবে। সুতরাং এই জায়গাটা আমরা খবরটা না সুতরাং রাখতে পারি যে আতঙ্কে না কতটা- থেকে দেখবেন। আর নর্থ একেবারে। বেঙ্গলে তো কেস সেরকম ভাবে বাড়েনি, সম্ভবত নর্থ বেঙ্গলে কেসটা অতটা বাড়বে না, কারণ জনসংখ্যাও কম। আর এখানকার আমরা নর্থ বেঙ্গলের মানুষেরা কিন্তু অনেকেই মানছেন। হ্যাঁ, এই এখানে তো lockdownটা। কলকাতার মতো লোকাল ট্রেন বা বোম্বের মতো নেই যেখানে হুড়োহুড়ি করে লোকে উঠবে। একেবারে এখানে একটু সামান্য সচেতন হলেই অনেক ম্যাগনিফাইড রেজাল্ট পাবো আমরা। একেবারেই। বাসে টাসে যখন চালু হলে উঠবেন, তখন দেখবেন যে ওই ভিড় হয়ে গেছে এমন বাসে উঠবেন না। গভর্নমেন্ট বোধহয় ওই 20 জন করে উঠতে দেবে, সেগুলো মানাবেন, না, অন্যকে রিকোয়েস্ট প্রসঙ্গত করবেন। বলি ডাক্তার মজুমদার, গতকাল থেকে কিন্তু বাস চলছে এবং সেখানে দেখা গেছে মানে 2-3 জন করে বাস যাত্রী যাচ্ছে এক একটি বাসে। তার মানে বুঝতে পেরেছেন, 2-3 জন যাচ্ছে, সেটা তো কুলোবে না ওদের। ওরা বোধহয় একটু ভাড়া বাড়িয়ে নিয়েছে, যেটা দেখছিলাম, ভাড়া এবং না না, বাড়াতে। সেগুলো সমস্তই কিন্তু সরকারি পরিষেবা। ও, যাই হোক, সরকারি। এবার তাহলে আতঙ্কে মানুষ অনেকে বাসে উঠবে না। হ্যাঁ, এটাই এই তো হয়েছে। টিভি মিডিয়াতে আলোচনা চলবে, আমরা যতটা ভাবছি তা না। লোকে আতঙ্কগ্রস্ত হয়ে সম্ভবত কমই বেরোবে। নিজে অল্প একটু, ফিয়ার ইজ দ্য কি বলা হয়, অপটিমাম ভয় ভালো, এক্সেস ভয় ক্ষতিকারক। এই যে তাহলে অল্প একটু ভয় পাবো সাবধান হওয়ার জন্য, একেবারে। ভিড়ে দাঁড়াবো না। যে দোকানগুলোতে এখন দেখবেন ভিড়, সেখানে জিনিস ক্রয় না করে পাশে ফাঁকা দোকান থেকে কিনবেন। পাড়ায় পাড়ায় অনেক দোকান আছে যেগুলো ফাঁকা, সেখানে জিনিস কেনা অভ্যেস করবেন। যাদের কোনো অসুবিধা নেই, বাড়ির আশপাশ দিয়ে শিলিগুড়িতে সবজি মাছ সব এখন ভীষণভাবে যাচ্ছে। এটা আগামী পারলে 6 মাস 1 বছর এটাই করবেন, তাহলে কিন্তু আলটিমেটলি লকডাউনের পরে ভয়টা থাকবে না। একেবারেই। এবং এই যে যেরকম দেখা যাচ্ছে যে বাস চললেও সেখানে যে সচেতন হচ্ছে মানুষ, বাসে যাচ্ছেন না, তাহলে প্রচুর তো লোক কেউ বেরোবে না। উঠেও পড়তে পারতেন। প্রচুর হ্যাঁ, লোক তো- বেরোবে না। আর নর্থ বেঙ্গলে আমি দেখেছি সকালের দিকে যদি আপনি ওই জলপাই মোড় দিয়ে বা আমবাড়ির দিকে যান, সব লেবাররা সাইকেল করে মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে আসে। তারা একটু গ্যাপ করে যদি আসে, সুতরাং আমাদের এখানে তো বাসে টাসের থেকে এইভাবে প্রচুর শ্রমিকরা শিলিগুড়িতে আসে। তারা হয়তো দেখবেন আমবাড়ি থেকে আসছে, কেউ বেলাকোপা থেকে আসছে, কেউ হয়তো আরেকটু পেরিয়ে 10 দরগা থেকেও শিলিগুড়িতে শ্রমিকরা আসে আসছে। সকালে কয়েক হাজার করে। তারা যদি ওইভাবে আসে, তাহলে কিন্তু এই আমাদের নর্থ বেঙ্গলে অ্যাটলিস্ট এই ভিড়টা অনেকটা কমানো যাবে। তার মধ্যে ট্রেন চালু হলে, যেখানে সম্ভব একটু ট্রেনে ভিড় কম হয়, নর্থ বেঙ্গলের যে সমস্ত জায়গায় জলপাইগুড়ি কুচবিহার ট্রেনে যাওয়া যায়, বাসে না গিয়ে কিছুদিন ট্রেনে যাতায়াত করবেন দেখে নিন। কিন্তু একটাই সংখ্যা থেকে যায় ডাক্তার মজুমদার, ট্রেন তো হয়তো আজকালের ভিতরে চালু হয়ে যাবে, সেখানেও একটা ভয়ের বিষয় কিন্তু থাকে। সেখানে মাস্ক পরতে হবে, সঙ্গে স্যানিটাইজার একটু বাসে বা গেলে নিতে হবে। সেখানে তো জল সাবান পাবেন না, একদম। সাবান দিয়ে হাত ধোয়া সবচেয়ে ভালো দেখা গেছে, এবং লেস কস্টলি। স্যানিটাইজার এমার্জেন্সির জন্য রাখতে হবে, তখন মাঝে মাঝে স্যানিটাইজ করে নেওয়া, যাতে মুখে টুকে হাত না যায় সেটা। আর মাস্ক পরলে ডাক্তার মুখে হাত মজুমদার, কম যায়। একটা কথা মনে হচ্ছে, প্রয়োজন না থাকলে ট্রাভেল করবো না। হ্যাঁ, সেটা তো প্রয়োজন বটে। নেই। এনজয় করার এই জন্য মুহূর্তে ট্রাভেল প্রয়োজন নেই। নয়। আত্মীয় স্বজনের সঙ্গে দেখা এখন স্কাইপি হ্যাঁ, বা এখন সব বন্ধ। ভয়েস, হোয়াটসঅ্যাপে ভয়েস কল করে দেখে নেওয়া, এইগুলো করতে হবে কিছুদিন।
কোনো অনুষ্ঠান বাড়িতে এখন কিন্তু দরকার হলে ওইভাবে না করা। কিছুদিন পর হয়তো দেখা যাবে শহরের শপিং মলগুলোও খুলছে, এবং সেই শপিং মলগুলো খোলার পরে যে কি অবস্থা হবে সেখানে সেটা হয়তো আমরা এখন জানি না, থেকেই ভাবতে সেখানে পারছি। গেটে হয়তো লোক থেকে একদম সীমিত, যে কোন দোকানে যাবেন ভেবে কয়েকজনকে ছাড়া হয়, বেরোলে আবার দূরে দূরে দাঁড়াতে বলা হয়, সীমিত করে বা আগে থেকে টোকেন নিয়ে ইন্টারনেটে দিলে তাহলে সেই কথা তাহলে হয়তো হবে। কিন্তু আপনারা বলছেন ডাক্তার মজুমদার যে পারতপক্ষে না যাওয়া ভালো। ভারতপক্ষে এটা হয়তো 6 মাস, জানি না, ভ্যাকসিন একটা আসার কথা, অক্সফোর্ডে রিসার্চ হচ্ছে, পুজোর পরে আসতে পারে, সেটা যদি খুব ফলপ্রসূ হয়, এবং কিন্তু সেটা দিতে তো সময় লাগবে প্রচুর, প্রতি ভারতবর্ষের মতো এত লোককে দিতে, সব দিয়ে উঠতেই তো কয়েক বছর লেগে 130 যাবে। কোটির দেশ, এটা শুধু ভারতবর্ষে দিতে হবে, সারা পৃথিবীতে দেওয়া শুরু করতে হবে, তাহলে সে ব্যাপক। সুতরাং আমাদের যাই আসুক, আর যদি সেটা তাড়াতাড়ি না আসে তাহলে তো বেশ 1.5-2 বছর, 1.5-2 বছরের মধ্যে আমাদের সোশ্যাল ফিজিক্যাল ডিস্ট্যান্সিং, কিন্তু সোশ্যাল ন্যারোয়িং, লোকের সঙ্গে ফোনে ইন্টারনেটে যোগাযোগ বাড়াতে হবে, বন্ধুদের সঙ্গে এই সময় প্রতিনিয়ত নিজেকে হিসেবি হতে হবে, ভীষণ বাইরে থেকে এসে জামাকাপড় ছেড়ে ফেলা, এগুলো, এই কাণ্ডগুলো করা, ছাতা ব্যবহার করা, এগুলো করতে থাকলে আপনাদের এত ভয় পাওয়ার দরকার নেই, আপনার অযথা এত আতঙ্কের দরকার নেই। বাসে ট্রেনে গেলে সেখানে যে বাসগুলো ফাঁকা, সেখানে কেউ বেশি বললে সেখানে একটু প্রতিবাদ করা, মৃদু, যাতে বেশি লোক না নেয়। যেদিন থেকে পরিবর্তনের প্রতিক্রিয়াটি শুরু হয়েছিল, আমাদের শুরু হয়েছে পরিবর্তন, তার যে ফল এতটা ভয়াবহ হবে সেটা তো বোঝা যায়নি, যে আমাদেরকে ঘরবন্দি হয়ে থাকতে হবে এবং সারা বিশ্বটাই স্তব্ধ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের এখন কি করণীয় সেই সম্বন্ধে আপনি বলছেন যে ঘরে বসে থাকা, এছাড়া কোনো উপায় নেই। আস্তে আস্তে তো কাজগুলো খুলবে, 50% নিয়ে কাজ হচ্ছে, আস্তে আস্তে কাজগুলো খুলবে, সেখানে হয়তো জানি না গভর্নমেন্ট কিছু কাজে শিফটিং করে দিতে পারে, যে একই অফিসে 2টো শিফটে লোক এলে, এসব আইডিয়া আসবে হয়তো। ওয়ার্কিং আওয়ার্সটাও কমে যেতে পারে, সকালের দিকে একটা গ্রুপ, যেহেতু এখন কিন্তু ওয়ার্ক ফ্রম হোম শুরু হয়েছে, সেটা আলটিমেট বলা হচ্ছে আগামী 2 বছর সারা পৃথিবীতে এটা হ্যাবিট হয়ে যাবে, এবং আপনার বাড়ির চারপাশে সবজি মাছ যাওয়াটাও হ্যাবিটে দাঁড়িয়ে যাবে। ফলে এগুলো তো চালু হয়ে গেল একেবারে। আমাদের এখানে, যেমন নর্থ বেঙ্গলে টেলিমেডিসিনটা এতটা এখনো লোকে, সেগুলো শুরু হবে, ফলো আপ পেশেন্টগুলো আলটিমেটলি হয়তো এসবও চালু, সেটিও হ্যাবিট হয়ে যাবে আশা করা যায়। একটা মেসেজ আছে, একটু পড়ে। উনি ধূপগুড়ি থেকে লিখছেন, ধূপগুড়ি থেকে বিবেক দত্ত রায়, উনি লিখেছেন যে আমার বাড়িতে নিয়মিত সবজি আনা হয় বাজার থেকে, ডাক্তারবাবু একটাই চিন্তা, এই সবজির মাধ্যমে কোনো ভাইরাস ঢুকে পড়লো না তো? এটা সবার মধ্যেই আতঙ্ক, অনেকে সবজি সাবান দিয়ে ধুয়েও নিচ্ছে, সে ঠিক আছে, বাড়িতে নিয়ে ঠান্ডা জলেও 3-4 বার ধুয়ে নিলেই, আর যে ব্যাগে আনছেন প্লাস্টিকের ব্যাগ না নিয়ে কাপড়ের থলে নিয়ে যাবেন, সেই বালতির মধ্যে বা একটা কোনো পাত্রে সবজিগুলো ঢেলে ধুয়ে নেবেন, কেউ সাবান দিয়ে যদি ধুয়ে নেয়, একবার ধুয়ে তারপর প্লেন জলে ধুয়ে নিলেন 2-3 বার, আর সেই কাপড়ের ব্যাগটা অবশ্যই সাবান জলে ধুয়ে নেবেন। বাজার থেকে এসে যে জামা কাপড়ে বাজারে গেছিলেন সেগুলো আগে ছেড়ে, পরে মাস্কটা ছেড়ে, যদি সকালে স্নান করার হ্যাবিট থাকে সাথে সাথে স্নান করে নিলেন, বাজারটা করে এসেছেন। ডাক্তার মজুমদার, আপনাদের মতো চিকিৎসকরা আছে বলেই এই যে এই সময়টা আপনাকে নিয়মিত পিডি করতে হচ্ছে ইমার্জেন্সিতে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের, এবং এই অনুষ্ঠানের পর আবারও আপনি সেই কর্মস্থানে আবার ফিরবেন, এবং এই ক্ষেত্রে বলতেই হয় সাবধানে থাকবেন। আপনাদের প্রতিটি মুহূর্তে কিন্তু ওই একটা ভয়ের একটা কারণ থেকেই যেতে পারে, যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে, কারণ আপনারা পেশেন্ট থেকে অনেকটা কম ডিস্টেন্সে থাকেন, এবং সেক্ষেত্রে সেটাই ভয়। প্রিকশন তো নেওয়া যায়, আপনাদের শিল্ড থাকে, পিপিই কিট থাকে, কিন্তু তাতে কতটা আপনারা নিজেদেরকে নিজেরা রক্ষা করতে পারবেন এটাও একটা চিন্তার বিষয়। আগামী দিনে আপনারা সুস্থ থাকবেন এটাই আমরা কামনা করি, এবং আপনাদের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ তথা সারা ভারতবর্ষে যে সমস্ত নার্সিং স্টাফ, মেডিকেল স্টাফ, ডক্টর, যারা প্রশাসন, যারা নিয়মিত সাফাই করছে, তাদের জন্যও কিন্তু আমাদের অনেক অনেক শুভেচ্ছা থাকলো। তাদের জন্য সবসময় আমরা আছি, এবং যে কোনো বিষয়ে আপনারা এগিয়ে যান, আমরা আপনাদের পাশে থাকব। এবার একটা কথা বলি, আমাদের প্রোগ্রাম ক্রমশ একদম সময়টা শেষ হয়ে আসছে। একটা কথা বলি, নিয়মিত একেবারে সুস্থ, মানসিকভাবে সুস্থ যদি থাকতে চাই, লকডাউনের সময় ঘরে বসে আমাদেরকে কি করতে হবে?
হ্যাঁ, এক্ষেত্রে আমি কয়েকটা ভাগে বলি। মূলত বাচ্চাদের ব্যাপারটা আমরা খুব একটা আলোচনায় আসিনি আজকে। বাচ্চাদের নিয়ে ভীষণ সমস্যা হচ্ছে, যেটা দেখছি সেগুলো হচ্ছে বাচ্চারা যেহেতু এরকম, ওরা তো পুরোটা আন্ডারস্ট্যান্ড করতে পারে না, নিজের বিহেভিয়ারটাকে এতটা কন্ট্রোল করা আমরা যতটা পারি না। কারণ বাচ্চাদের মধ্যে চঞ্চলতা, একটু কন্ট্রোল না করার প্রবণতা, নিজের একটা ফোন নিয়ে হুইলসে আমি চলা। শুনছি। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন। আমি শিলিগুড়ি ভারতনগর থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি ডক্টরবাবুকে একটা কোশ্চেন করতে চাই। হ্যাঁ বলুন। তো কোশ্চেনটা হলো, ডক্টর আমাদের তো মানে সবারই সবজি বাজারটা যে বাইরে থেকে আনতে হয়, তো আমাদের বাইরে সেরকম কোনো ব্যবস্থা নেই যে সেটাকে ওয়াশ করে ঢোকানোর মতো। তো আমাদের যেটা নিয়ে ডাইরেক্ট ভেতরেই আসতে হয়, নিচে শুধু জলে পা ধুয়ে চলে আসে আর কি। তো সবজিটা আমাদের ভেতরে আনা, ভেতরে এনে মানে তারপরে? জল দিয়ে ওয়াশ করে নেওয়া হয়। তাতে কি কোনো প্রবলেম আছে? ওভাবে ভালো করে ওয়াশ করে নিই জল দিয়ে, কিন্তু যেটা ঘরে এনে করা হয়। আর মাছ মাংস যেটা কেটে নিয়ে আসতে হয় সেটাতে কোনো, ওটা তো অসুবিধা নেই কোনো নাকি? না, খাবারের মধ্যে থেকে দেখা গেছে বা সবজির মাধ্যমে এগুলো ছড়াতে দেখা গেছে, এমন প্রমাণ এখনো কোথাও পাওয়া যায়নি। ভবিষ্যতে কি পাওয়া যাবে জানি না। তাহলে যে সাবধানতা আপনি বলছেন, আপনি রাখবেন দরজা খুলেই একটা বালতি রাখবেন, সেখানে সবজিগুলো বালতিতে দিয়ে দেবেন ব্যাগ শুদ্ধ, সেটাকে নিয়ে আসবেন ভেতরে। আর বাইরের ঘরে যদি, বাইরে গেলে বাইরের ঘরে যদি জামা কাপড় সম্ভব হয়, সেখানে সেটি একটা করে। জায়গায় ছেড়ে অন্য একটা কাপড় বা কিছু একটা গামছা পরে, ছেলেরা হলে সেইভাবে করে এসে ভেতরে খুলে মাস্কটা খুলে বাকি চেঞ্জ করে নিল, বা এরকম করলে সাবান দিয়ে ধুলেই যথেষ্ট। মাছ মাংস বাইরে থেকে এনে কিন্তু কোনো অসুবিধা নেই, জল দিয়ে 2-3 বার ধুয়ে নিলেই সাফিসিয়েন্ট, এর থেকে কিন্তু ভয়ের কিছু নেই। আর বাইরে থেকে এলে যেটা করা যেতে পারে, একটা পাপোশ রেখে ওটাকে ওই 1% সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশনে ভিজিয়ে একটা পাপোশ রাখতে পারেন, যাতে জল গড়িয়ে আবার পড়ে না যান এমনভাবে, চপচপে করে না। ব্লিচিং পাউডার। সেখানে ওই জুতোর নিচটা একটু ওখানে চেপে 2-1 বার ঠক ঠক করে এলে ওই নিচে যদি কোনো থাকতে জাম পারে থাকে। জাম, সেটা মরে যাবে হাইপোক্লোরাইড সলিউশনে। আর প্লাস্টিক টাইপের জুতো পরে যাওয়া, যেটা সাবান দিয়ে ধুয়ে নেওয়া যায়, এমনও করা যেতে পারে। আর কিছু প্রশ্ন আছে? ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। ছিলাম আলোচনায় বাচ্চাদের হ্যাঁ, বাচ্চাদের নিয়ে ভীষণ সমস্যা হচ্ছে, যেটা আলোচনা করা খুব একটা হচ্ছে না, কারণ ওরা তো বাইরে একটু যায়, স্কুলে যায়। এখন প্রচুর বাচ্চা শিলিগুড়ির ক্ষেত্রে ইংলিশ মিডিয়ামে পড়ে, যেমন বাংলা মিডিয়ামে পড়ে। ইংলিশ মিডিয়ামে তো আরও খেলাধুলার অনেক স্কোপ টোপ তুলনামূলকভাবে যতটুকু আমি জানি বেশি থাকে, তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো থাকে, সেটা খুব ভালো লাগে বাচ্চা বয়সে আর কি। ফলে সেটার জন্য স্কুলে রেগুলার যাব এরকম করে, আমার মেয়েকেই দেখেছি। ফলে সেগুলো অফ হয়ে গিয়ে ভালো লাগছে না, ওটা একটা বিশাল সোশ্যাল ইন্টারাকশন। একটা ফোন নেবো, ফিরছি। নমস্কার, কে আছেন? একজন ডক্টরের আন্ডারে কাজ করি। হ্যাঁ বলুন। হ্যাঁ, হ্যাঁ বলুন। তো হচ্ছে এখন তো লকডাউনের জন্য হাফ বেলা করে কাজ করছি। আমার বয়স এখন 40, কিন্তু ওয়েটটা 85 কেজি হয়ে যাচ্ছে। আচ্ছা, ওয়েট কি আগে কম ছিল? হ্যাঁ, আগে একটু কম ছিল, 70-75 ছিল, এখন আচ্ছা। 85 কেজি হয়ে গেছে। এটা কি লকডাউনেই হলো? ওই একটু খাওয়া দাওয়া হয়েছে, বিকালে আচ্ছা। ঘুমাই 3-4 ঘন্টা। এখন সমস্যা এটাই, সমস্যা যে ওয়েটটা হ্যাঁ, বেড়ে গেছে। এটা হচ্ছে আপনার হচ্ছে, কিভাবে থাকবো হ্যাঁ, সেটার আপনার খাবারের ঠিক আছে, মধ্যে ধন্যবাদ, ভালো থাকবেন। কার্বোহাইড্রেট খাওয়াটা আলোচনা কমিয়ে নিন। কার্বোহাইড্রেট বলতে ভাত, এবং যে সমস্ত সবজিতে কার্বোহাইড্রেট বেশি থাকে, যেমন সেটা কমিয়ে কুমড়ো, তারপরে হচ্ছে ফুলকপি, গাজর, বিট, এগুলোতে কার্বোহাইড্রেট কন্টেন্টগুলো বেশি বা গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি। পটল, এই সবজিগুলো 1-2 টুকরো করে খাবেন। যে সমস্ত সবুজ শাক সবজি, ঝিঙে, পটল, এমনি শাক, ডাঁটার শাক বা লাল শাক বা ঢেঁকির শাক, এগুলোতে ক্যালোরি কন্টেন্ট খুব কম, এই সমস্ত খাবারগুলো বাড়াবেন। হ্যাঁ, লাউ, এগুলো ক্যালোরি কম, চাল কুমড়ো, এগুলো ক্যালোরি কম, এগুলো একটু খাবেন। কচুতে ক্যালোরি প্রচুর, কচু খাওয়া কমাবেন। ঠিক আছে, এইগুলো কমাবেন। আর ভাতের পরিমাণ কমান, ডাল একটু বাড়িয়ে নিন, তেল, ঘি, বাটার, এগুলোর পরিমাণ কমিয়ে নিন। দুবেলা মিলে 1 ঘন্টা হাঁটুন। আপনার ওজন কমাতে হবে। আমি জানি না আপনার হাইট কত, 5 ফুট যদি 3-4 ইঞ্চি হয়, ওজন না, তো ওনার বেশ 10 কেজি মতো বেড়ে গেছে। তাহলে 10 না 75 কেজি, মানে আপনার যদি 5 ফুট 3 ইঞ্চি হয়, তাহলে আপনার হাইট 60 কেজির নিচে আনতে হবে।
তাহলে আপনি প্ল্যান ওয়েটটা করুন 60 ছ কেজি মাস নিচে ধরে আনতে হবে। ধীরে ধীরে ওজন কমিয়ে 60 কেজি 60 নিচে কেজি নিচে আসা। আনতে হবে একেবারে। কারণ কোভিডের মধ্যে দেখা গেছে যাদের ওবেসিটি বেশি, যাদের ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, ডায়াবেটিস, তাদের কিন্তু প্রবলেম সিভিয়ারিটি, ইনসিডেন্স বা কেস একই, কিন্তু তাদের কিন্তু ঝামেলা, অর্গান ফেলিওর, সেপসিস এগুলো বেশি। হ্যাঁ, সুতরাং কমাতে হবে অবশ্যই, কিন্তু ভয় পেয়ে নয়। এবং ঘুমটা তো ঘুমানো আমার যাবে কথা না। আবার আতঙ্কিত হবেন না, ঘুম কমাতে হবে। দুপুরে বসে থাকবেন চেয়ারে, বসে বসে টিভি দেখবেন না, আধা ঘন্টা পর পর একটু হেঁটে নিতে হবে বসে কাজ করলে, কারণ ওজনটা কমাতেই হবে, নাহলে তো সুগার প্রেশার তো হবেই, সেটা তো আলাদা। হার্টের সমস্যাও তৈরি হতে পারে। প্লাস কোভিডের ক্ষেত্রেও যাদের ওবেসিটি রয়েছে তাদের সিভিয়ারিটি বেশি। একেবারেই সমস্যা কিন্তু বেশি। যারা একটু মোটার দিকে না, কোভিডের ক্ষেত্রে কিন্তু তাদেরও একটা সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ ওয়েটে কিন্তু অনেক এই কোভিড-19 ভাইরাসটি এটি কিন্তু আরও বেশি সক্রিয় হয়ে ওঠে। এবার বাচ্চাদের ক্ষেত্রে আসলাম, যেটা বাচ্চাদের ডিসরাপটিভ বিহেভিয়ার, বাড়িতে একটু বদমাইশি, যেগুলো বাবা মা সহ্য করতে না পারে, মারধর করছে, এরকমও ঘটছে, ফলে এগুলোকে আমরা বলি অ্যাবিউজড। সেটা বাজে কথা বলছে, সেগুলো ইমোশনাল অ্যাবিউজ। এগুলো যেমন হচ্ছে, ওদেরও মন খারাপ, ভালো লাগছে না, কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছে না, টিচারদের সঙ্গে দেখা নেই, এরকম অনেক সময় পড়তে চাইছে না, রিদিমটা নষ্ট হয়ে গেছে, বাড়িতে অধিকাংশ ছেলেমেয়ে পড়তেও চাইছে না, ফলে বাবা মা পেছনে লেগে থাকছে কিন্তু ওরা পড়বে না, ফলে আরও বাবা মার মেজাজ চড়ছে, ওরাও ভালো নেই, ফলে দুটো মিলে একাকার হয়ে গেছে। এই জায়গায় তো ডাক্তার মজুমদার পড়তে বসা বিষয়টা খুব একটা সারাক্ষণ ওরা টিভি দেখছে, বা যারা আগে টিভি বা নেট করতো না, এখন তারা বা কার্টুন দেখছে, মোবাইল বাবা মা নিয়ে নিচ্ছে, ফলে বাচ্চাদের ভীষণ মোবাইলের হ্যাবিট বেড়ে যাচ্ছে, কম বয়সী বাচ্চাদেরও। এই সময় সেটার জায়গা ওদের করতে হবে কি, বাবা মা একটু সময় দিতে হবে, ওদের সঙ্গে পারলে বইপত্র নিয়ে বসুন, দু এক পাতা নিজে পড়ে দিন, যারা পড়তে পারেন, তারপর ও এক পাতা পড়ুক, এরকম মানে আন্তঃক্ষরী টাইপের, আমি এক পাতা পড়লাম তো তোর পরে এই ওয়ার্ড থেকে আমি পড়বো, এরকম করে একটু পড়াশোনার কায়দা তৈরি করতে পারেন। একটু একসঙ্গে বাড়িতে সবাই এক্সারসাইজ করা, দুবেলা। বাচ্চাদের ক্ষেত্রে WHO বলেছে 2 ঘন্টা এক্সারসাইজ। ওদের ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি আছে যাদের, তাদের একটু কিছু খাতা বই কিনে দিন, আঁকতে দিন, কিছু মেটেরিয়ালস, কালার করা মেটেরিয়াল, পেন্সিল, এগুলো কিনে দিন, যাতে ওদের এই অ্যাক্টিভিটিগুলো এই সময় এক্সপ্রেসড হয়। ছবি আঁকতে দিন। অনেক সময় যাদের আশেপাশে গাছ টাছ আছে, তাদের দেখবেন নানা রকম পাখি আসছে, বসে নিজেরা পাখির, এগুলো তো আগে আমরা এতটা পাইনি, এখন দেখা তাই যাচ্ছে। আমি বসে আছি স্টুডিওতে, এখানেও আজকে দেখছি পাখির শব্দ শুনতে পাচ্ছি, যেগুলো আগে শোনা যেত না। নতুন নতুন পাখি আসছে। কদিন আগে আমি তো শিলিগুড়ি হসপিটালের সামনে ইন্ডিয়ান গ্রেট হর্নবিল দেখতে পেলাম, যেটা আগে কোনো দিন দেখিনি এত কাছাকাছি। নানা পাখি আসছে। সকালবেলা আমি আমার বাড়িতে দেখলাম দুটো টুনটুনি পাখি, হঠাৎ করে দেখলাম খেলছে, আমি ছবি তুলতে গেলাম, তার আগে দৌড়ে পালিয়ে গেল। এইরকম কাণ্ডগুলো ওদের ছবি তোলা, পাখি দেখা, এগুলোর মধ্যে এনগেজ করতে পারেন, সেগুলো নিয়ে একটু বই খুলতে পারেন, যে ভারতবর্ষে কী কী পাখি আছে, এবং উত্তরবঙ্গে তো প্রায় 700-800 পাখি আছে, নানা স্তরে। প্লেনে এক ধরনের আছে, ধরুন মধ্যবর্তী হাইটে কার্শিয়াং কালিম্পং একটা আছে, আরও উচ্চতা লাদাখটা দেখে আর এক ধরনের পাখি আছে। এই নানা স্টেজে যে পাখির ভিন্নতা, এগুলো নিয়ে পড়াশোনা করাতে পারেন। এখন নানা রকম আলোচনা করে ওদের ভালো রাখতে হবে, ওদের সঙ্গে একটু খেলাধুলা, গল্প, এই রবীন্দ্রনাথের প্রোগ্রাম গেল, এরকম প্রোগ্রাম এলে আবৃত্তি করা ওদের সঙ্গে, এই সমস্ত কাণ্ডের মধ্যে ব্যস্ত রাখা, একদম বকাবকি না করা, বারবার রিকোয়েস্ট করে, আদর করে পড়াশোনাতে খানিকটা এনগেজ করা, যাতে এগিয়ে থাকে। এই জায়গাগুলো করলে বাচ্চারা ভালো থাকে। ডাক্তার মজুমদার, প্রসঙ্গত একটা কথা বলে রাখি, আমাদের যে মাননীয় পর্যটন মন্ত্রী শ্রী গৌতম দেব মহাশয়, তিনিও একটা কিন্তু এই যে ঘরে বসে যে সমস্ত বাচ্চারা রয়েছেন তাদের উদ্দেশ্যেই এই একটি প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করেছেন, এবং সেটি কিন্তু ঘরে বসেই সমস্ত বাচ্চারা সেটিতে অংশগ্রহণ করতে পারবেন। এবং অবশ্যই আমাদের এই CCN বিনোদনের টিভি স্ক্রিনে আপনারা চোখ রাখলে সেই যে নিয়মাবলী সেটি দেখতে পাবেন। অবশ্যই খোঁজ করবেন, এবং সরাসরি পর্যটন মন্ত্রীর সাথেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। এগুলো ভালো উদ্যোগ। এখন এই সমস্ত বাচ্চাদের মনের ব্যাপারটাও দেখতে হবে, তাদের মতো করে যদি সিনেমা, এগুলোতে আমি জানি না, বাচ্চাদের কিছু সিনেমা এগুলোও যদি তারা কিছু এই সময় দেখানোর ব্যবস্থা করেন, সত্যজিৎ রায় এদের, এগুলো কিন্তু একটু ভালো হবে। নমস্কার, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আমি একটু ডাক্তারের সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ বলুন, কে বলছেন?
আমার অসম্ভব এই বলুন, নিচ শুনতে থেকে পাচ্ছি না, টিভি। কোমরের নিচ থেকে না পা পর্যন্ত রাত্রেবেলা যখনই শুতে যাই প্রচন্ড জ্বালা করে। হাত পা জ্বালা করে? কোমরের নিচ হ্যাঁ। থেকে। আপনার সুগার আছে? না, সুগার নেই, মানে রিসেন্টলি 1-2 মাস ধরে রিসেন্টলি মানে মানে বলছে বর্ডার লাইন। ও তো ও, তাহলে তো তাহলে আছে। একটু সুগারটা দেখে নেবেন। অনেক সময় সুগারের জন্য এরকম হয়, টেনশন থেকেও অনেক সময় হয়, কিন্তু টেনশন থেকে শুধু নিচের দিকটা হবে এটা হয় না, সারা শরীরে হয়। তাহলে আপনার এমনি উঠতে বসতে কোমরে ব্যথা হচ্ছে এরকম কিছু নেই তো? আচ্ছা। আছে? উঠতে বসতে কিছু হচ্ছে ব্যথা? কোমরে না ব্যথা না, তা ব্যথা নেই। বা কোনো দিকে না। সার পাচ্ছেন না পায়ের কোনো দিকটাতে? তাহলে এটা হয়তো মারাত্মক কিছু নয়, ঘাবড়ানো কিছু নয়, না, কিন্তু একটু সেরকম কিছু নেই। সুগারটা আর একবার টেস্ট করে দেখে নিন। সুগারের ফাস্টিং করবেন, সঙ্গে HbA1c করবেন, যে আগে আচ্ছা। থেকেও সুগারটা বেশি কিনা। হ্যাঁ, এটা ডাক্তারদের সঙ্গে কনসাল্ট করলে বলবে। তা এখন তো সুগারটা করতে পারছি না, কোলেস্ট্রল। আপনি না, না, কোথায় এখন থাকেন? খোলা আছে। আপনি কোথায় থাকেন? কোন জায়গায় থাকেন? কোন জায়গায় থাকেন আপনি? আমি অরবিন্দপল্লীতে থাকি। হ্যাঁ, শিলিগুড়িতে কিন্তু বড় বড় ল্যাবরেটরিগুলো খোলা খোলা আছে, আছে, অনেক অরবিন্দপল্লীতে অনেক ল্যাবরেটরি কিন্তু খোলা আছে অনেকগুলো খুলে শিলিগুড়িতে। গেছে। হ্যাঁ, একটু খোঁজ নিন। বা নার্সিং হোমের সঙ্গে যুক্ত ল্যাবরেটরিগুলোও খোলা আছে। একটু খোঁজ করুন। মাস্ক পরে, আগে খোঁজ নিয়ে মাস্ক পরে আচ্ছা আচ্ছা। এসে। আর ডাক্তারবাবু, আমার এরকম পরিস্থিতিতে হ্যাঁ বলুন। বলুন। ওই ছোলা বা এমনি কোনো ডাল টাল খাওয়ার কি নিষেধ আছে? না না, কোনো কিছু নিষেধ নেই। মাছ, মাংস, ডিম, চিকেন সব খেতে পারবেন। ছোলা খাওয়া তো ভালো, সিদ্ধ করে যদি ছোলা ভিজিয়ে রেখে যদি এই সময় আচ্ছা। খান, একটু প্রোটিনটা প্রোটিন দরকার খাওয়া আছে, বাড়বে, রাফেজ থাকবে। ছোলা যেহেতু ছোলার তো স্কিনটা, ছোলা শুদ্ধ সোয়াবিন খাচ্ছেন, খাওয়া ওতে যেতে আপনার কনস্টিপেশন কমবে। সোয়াবিন কি সবাই খেতে পারে? সোয়াবিন খেতে হবে, যাদের ইউরিক অ্যাসিড নেই তারা সোয়াবিন খেতে পারবে, ছোলাটা সবাই খেতে পারবে। অবশ্যই। ধন্যবাদ, ভালো থাকবেন। ছিলাম আলোচনায়, আমি জিজ্ঞেস করছিলাম আপনাকে যে কিভাবে আগামী দিন এই যে সময়গুলো আসছে সেগুলো মানুষ কি করে মেনে চলবে, এবং লকডাউনের কতটা আমাদের জরুরি সেটি একটু যদি একটু হ্যাঁ, সংক্ষেপে। লকডাউনটা তো দেখছেন, নানা সময় আপনারা পড়াশোনা করেছেন, দেখেছেন। লকডাউন না হলে যেহেতু আমাদের ফিজিক্যাল কন্ট্যাক্ট কমে যায়, ফলে আমাদের আরেকজনের থেকে হাঁচি কাশি, ইভেন কথার সময় ড্রপলেটের মাধ্যমে আমাদের যে সিমটম নেই তারা ছড়িয়ে দিতে পারি। ফলে সেই জায়গাটা যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে, ফলে বুঝতে পেরেছেন লকডাউনের দ্বারা ব্যাপকতর একটা এফেক্ট ধরেই নেওয়া যায় কয়েক গুণ আমাদের কমেছে। এটা প্রমাণ করা কঠিন, কিন্তু অবশ্যই কমেছে। এবার লকডাউনে এইটা যেমন কমেছে, সঙ্গে লকডাউনের মধ্যে আমরা বুঝতে পেরেছি, প্রথম দিকে না হলে লকডাউন না করলে লোকে প্রায় আতঙ্কেই হার্ট ফেল করতো। লোকে বুঝতে পারলো যে লকডাউনটা কেন করা দরকার, রোগটা কি, এত আলোচনায় বুঝে গেছে। ফিজিক্যাল ডিস্ট্যান্সিং মানে যাতে আমাদের হাঁচি কাশির সঙ্গে কথার মাধ্যমে, বা আমরা যখন নিঃশ্বাসের সঙ্গে যেটা প্রশ্বাস বলে ছাড়ি, তার মাধ্যমে ব্যাকটেরিয়া ছড়াতে পারে। আমাদের যার সিমটম নেই, জ্বর নেই, তার রোগ নেই, একথা ভাবার দরকার নেই। তারাও কিন্তু অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার হতে পারে, রোগ আছে, ফলে তাদের থেকে ছড়াতে পারতো। সেগুলো কমে গেছে অনেক। হয়তো আরও নিখুঁতভাবে লকডাউন করা যেত বা কী হতো সেটা বিতর্কিত, সেটা কিন্তু লকডাউন না করলে সম্ভবত বাড়তো। দেখেছেন তো আমেরিকাতে কিভাবে কদিনের মধ্যে, আমাদের পরে শুরু হয়। সময় একেবারেই শেষ, আমরা আজকে এই পর্যন্তই থামবো। আবারও ডাক্তার উত্তম মজুমদারের সাথে আমরা অন্য কোনো পর্বে আলোচনা করব এই সমস্ত বিষয়ে। যারা দেখলেন, যারা আমাদের সাথে ফেসবুকে যোগদান করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা দেখলেন এই অনুষ্ঠান তাদেরকে ধন্যবাদ, এবং যারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন তাদেরকেও ধন্যবাদ। ডাক্তার উত্তম মজুমদার আজকে ছিলেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। যোগাযোগ করতে হলে ওনাকে এখানে শহরের ভেতর পাবেন। এটি বেঙ্গল মেডিকেল, হিলকাট রোড এবং হোটেল বিনায়কের ঠিক পাশে। ওখানে কিন্তু দুপুর 2:30 থেকে প্রতিদিন ওনাকে পাওয়া যাবে, এবং যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই বেঙ্গল মেডিকেল, হিলকাট রোড, শিলিগুড়িতে যোগাযোগ করতে পারেন। সময় শেষ, অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। ধন্যবাদ আপনারা আপনাদের। বাচ্চাদের দিকে বিশেষভাবে নজর দেবেন এবং বয়স্কদের দিকে বিশেষ নজর দেবেন।
ধন্যবাদ আপনাদের, প্রত্যেকে ভালো থাকবেন, ঘরে থাকবেন, হ্যান্ড ওয়াশ করবেন এবং অযথা বাড়ির বাইরে বেরোবেন না। লকডাউন কিন্তু এখনও আমরা যদিও কিছুটা শিথিল হওয়ার পর আমরা কিন্তু সেইভাবেই মেনে চলবো যেরকম প্রথম থেকে মেনে আসছিলাম। প্রত্যেকে ভালো থাকবেন, আগামীকাল আবারও দেখা হচ্ছে। নমস্কার। আমি একটা লাস্ট রিকোয়েস্ট, নিজে মাস্ক ভালো করে নাক মুখ ঢেকে পরবেন, অন্যদের রিকোয়েস্ট করবেন নাক মুখ ঢেকে পড়তে, কথা বলার সময় যেন মুখ খুলে মাস্ক তুলে আপনার সঙ্গে কেউ কথা না বলে, এটা খেয়াল রাখবেন। নমস্কার।